সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 27 ফেব্রুয়ারি। আপনার সামনে দু একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হলো আমাদের দেশে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তার কার্যক্রম আমরা একটু বিশ্লেষণ করব, তার বিভিন্ন পদক্ষেপ এবং দেশের ভবিষ্যৎ, দেশের অর্থনীতি, এই বিষয়ে দু একটি কথা আমরা খুবই সংক্ষেপে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। প্রথম যে বিষয়টা হলো যে এই সরকার কেমন চালাবে, দেশ কেমন চলবে, এদেশের অর্থনীতি, এদেশের ভঙ্গুর অর্থনীতির কতটুকু উন্নতি হবে, কিংবা এক্ষেত্রে আমরা কতটুকু আশাবাদী হতে পারি, সেই বিষয়টার জন্য প্রথমেই আমরা আসলে দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে কথায় বলে যে মর্নিং শোজ দ্য ডে, সকালই বলে দেয় দিনটি কেমন হবে। এই সরকারের মন্ত্রী পরিষদ কেমন হয়েছে তার দু একটা ছিটেফোঁটা আপনাদের সামনে যে সমস্ত বিষয়গুলো আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে যা আসছে তা তো আপনাদের নজরেই আছে। বিশেষ করে যোগাযোগ মন্ত্রী যে চাঁদাবাজিকে যে বৈধতা দিলেন এবং এই যে পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখা এবং তাদের চাঁদাবাজি, এই অবৈধ ইনকামকে টিকিয়ে রাখার জন্য চাঁদাবাজিকে উনি সমঝোতা বলে চালিয়ে দিলেন, এটি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এরপরে উনি তার এই ইয়েতে অটল আছেন এবং দেশ সেই পুরানা কায়দাই চাঁদাবাজি চলছে। এর একটা প্রত্যক্ষ প্রভাব পড়ে আমরা সাধারণ জনগণের উপর। যেমন উত্তরবঙ্গে যে সবজিটার দাম যদি মনে করেন যে 20 টাকা হয়, 10 টাকা হয়, সেই জিনিস সবজিটার ঢাকা শহরে এসে 80-90 টাকা 100 টাকা হয়ে যায়। এর কারণ হলো প্রায় 10-12টা জায়গায় তাদেরকে চাঁদা দিতে হয়। এখন একটা চাঁদার জায়গায় তো একটা ট্রাক 500 টাকার নিচে কেউ চাঁদা নেয় না। সঙ্গত কারণেই 5 থেকে 6 হাজার টাকা তার একটা ট্রাকের তার ভাড়া, তার যে রিয়েল কস্ট, এর উপরে আরও 5,000-6,000 টাকা সংযোজিত হয়। সঙ্গত কারণে এটা তারা এই সবজির উপরে তুলতে বাধ্য, নাহলে তারা চালাবে কেমনে। এই যে অতিরিক্ত টাকা এবং অতিরিক্ত যে সবজির দাম কিংবা কাঁচা বাজারের দাম, এটা আমাদেরকে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে। এর কোনো ব্যত্যয় হয়নি, এর কোনো পরিবর্তন হবে না। এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কারণে এই চাঁদা আরও দ্বিগুণ উৎসাহে পরিচালিত হবে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার মনে হয় যে আমাদের আর কোনো সুযোগ নেই। আমরা এই অন্ততপক্ষে 5 বছরের জন্য এই নিগড়ে আবদ্ধ হয়ে গেলাম। সরকার যদি ডেসপারেট কোনো পদক্ষেপ না নেয় এবং প্রাইম মিনিস্টার যদি এই বিষয়ে সদয় দৃষ্টি কিংবা মনোযোগ না দেন। আরেকটা জিনিস হলো এই দেশের সবচাইতে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং খাত যদি ঠিক করে সচল না থাকে কিংবা তার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো থাকে না। আর ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না থাকলে বৈদেশিক ইনকামও ভালো আসবে না এবং দেশের যে ডোমেস্টিক প্রোডাক্ট সেটাও ভালো হবে না। সঙ্গত কারণে ব্যাংকিং খাতটা একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য এবং একটা সরকারের জন্য, জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ব্যাংকিং খাতে সংস্কার একটা সময়ের দাবি এবং অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছিল এই অর্থাৎ ডুবে যাওয়া ব্যাংকিং খাতকে পুনরুদ্ধারের জন্য, তার কিছু সুফল আমরা পেয়েছি এবং ভবিষ্যতে এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা হয়তো পাওয়া যেত। কিন্তু সরকার পরিবর্তনের কারণে সরকারের বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো আসে, এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ভয়াবহ দিক। আচ্ছা, অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তন কিন্তু এইভাবে হয় না। ব্যাংকিং ধারাবাহিকতা, নীতি এবং নৈতিকতা এটা বজায় রেখে তারা একটা সময়ই এটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশে এটা একটা মব সৃষ্টি করে এই পরিবর্তন ঘটানো হলো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি ক্ষমতা নিয়েই বললেন যে এই দেশে আর মব চলবে না, অথচ বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে এই গভর্নরকে বিদায় করা হলো। এটাই ছিল সত্যিকারের মব। এটা না করলেও পারত সরকার, পিসফুলি এই ক্ষমতা থেকে উনি যেতে পারতেন এবং নতুন গভর্নর নিয়োগ পেতে পারতেন। তো এখন নতুন গভর্নরের ক্ষেত্রে
বেলায় আমরা আসি, তার কিছু প্রোফাইল আমরা একটু ঘেটে দেখলাম যতদূর। উনি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছেন এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস থেকে ICM ডিগ্রি অর্জন করেছেন। এটা খুবই একটা সাধারণ ডিগ্রি, এই দেশের শত শত মানুষের এই ডিগ্রি আছে। এবং ওনার যে ব্যক্তি জীবনের যে প্রোফাইল, এটা উনি একটা ছোট্ট গার্মেন্ট ব্যবসায়ী এবং একটা গার্মেন্টসের MD, আর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে উনি পরিচালক হিসেবে ছিলেন, যা এই দেশে বহু মানুষই আছে এবং ছিল। এটা তার এমন এক্সট্রাঅর্ডিনারি কোনো যোগ্যতা নয়। ওনার সর্বশেষ যোগ্যতা যেটা আমরা দেখলাম, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 23 নম্বর সদস্য উনি ছিলেন। এবং ওনার আরও এক্সট্রাঅর্ডিনারি যে একটা যোগ্যতা পেলাম আমরা, যেটা মিউচুয়াল ব্যাংক থেকে 89 কোটি টাকা ঋণ খেলাপি উনি। এই একজন ঋণ খেলাপি এমন এক ধরনের অনভিজ্ঞ, ব্যাংকিং খাত সম্পর্কে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সম্পর্কে যিনি, ওনার কোনো বাস্তব কোনো অভিজ্ঞতা নাই। উনি হয়তো গার্মেন্টস সেক্টরে উনি একটা ছোট্ট প্রতিষ্ঠানের MD হিসেবে ওনার এই অভিজ্ঞতা রয়েছে। ওনাকে ফুলিয়ে ফেঁপিয়ে বড় করে এই কোটারি স্বার্থ রক্ষা করার জন্য ওনাকে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের গভর্নর করা হলো, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা স্বাধীনতা থাকার কথা। অন্যান্য দেশে সরকারের নীতি আদর্শের সাথে যখন কোনো অর্থনীতির কিংবা ব্যাংকিং খাতের যদি কোনো মতো বিরোধ হয়, তখন তাকে না বলার মতো ক্ষমতা থাকতে হয় গভর্নরের। কিন্তু এমন একজন অনুগত এবং এক ধরনের অনভিজ্ঞ এই লোককে এখানে ব্যাংকিং খাতে বসালেন এবং ঋণ খেলাপিকে বসালেন। তো এটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, এই দেশের মানুষ। এবং উদ্বিগ্ন আসলে দেশের মানুষ এই নিয়োগের ক্ষেত্রে হচ্ছেন, আসলে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। যখন বিএনপি 300 সংসদ সদস্যের মনোনয়ন দিয়েছিলেন, তখন এদের মধ্যে 177 জন ছিলেন ঋণ খেলাপি। এরা ঋণ পুনঃতফসিল করে সামান্য কিছু টাকা, অর্থাৎ 2% কিংবা সামথিং টাকা দিয়ে তারা এই ঋণ খেলাপির থেকে মুক্তি হয়ে ওনারা নির্বাচন করছেন। তারপরে যে লাও সেই কদু। এই যে ঋণ খেলাপিরা, এই যে মাফিয়ারা, এই যে অর্থ লুটপাটকারীরা, ব্যাংকিং লুটপাটকারীরা, এর মধ্যে আব্দুল আল মিন্টু একজন, এসালম, এবং বিএনপির এই যে 177 জন MP যারা ঋণ খেলাপি, এরা এগুলো অর্থনৈতিক মাফিয়া। এই মাফিয়ারা বিএনপির নির্বাচনের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করেছেন এবং এরা যে রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়েছেন, তার প্রমাণ হলো যে সরকার গঠন করে এই গভর্নর নিয়োগ দেওয়ার পরের দিনই যে দুঃখজনক খবরটা আমরা শুনতে পেলাম যে ন্যাশনাল ব্যাংকের জন্য 1000 কোটি টাকা তারা মঞ্জুর করেছে। অর্থাৎ অর্থনীতি কোন দিকে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এই পরের দিনই বোঝা গেল যে এই মাফিয়াদেরকে সুবিধা দেওয়ার জন্যই তাকে বসানো হয়েছে। ভবিষ্যতে আমরা দেখবো যে এসালামের মতো একদম দুর্বৃত্ত কেউ তাদের যে অবৈধ দখল করা ব্যাংকগুলোকেও আবার হয়তো তারা কোনো সুবিধা দিবেন, এটাই আমরা আশঙ্কা করতেছি এবং এটা নিশ্চিত হবে। তারপরে ঋণ খেলাপিদের জন্য উনি সুদ হার কমাবেন, প্লাস এটার ঘোষণা এসেই গেছে অলরেডি। তারপরে উনি আরও কী কী সুবিধা দেয় আমরা দেখব। NPI রিকভারি করার জন্য তার কি পদক্ষেপ, এটা আমরা দেখব। উনি নিজেই ঋণ খেলাপি, আর কি NPI রিকভারি কীভাবে ব্যাংকিং খাতে হবে। অর্থাৎ ব্যাংকিং খাতে একটা অমানিসা, একটা অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। এখন সরকার প্রথম সুযোগেই যদি এই সমস্ত কাজগুলো করে এবং মাফিয়াদেরকে সুযোগ দেওয়ার জন্য, এই আর্থিক খাতের মাফিয়াদের সুযোগ দিলে পরে ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে, এবং ব্যাংকিং খাত ধ্বংস হলে যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মানুষের জীবনযাত্রার মান নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো তো আসলে সরকার মাথায় রাখছে কিনা আমি জানি না। একটা কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজগুলা করে, সাধারণত তাদের কিছু সাধারণ কার্যাবলী আছেন। তারা মুদ্রা নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশ ব্যাংকের যে কাজগুলির মধ্যে সাধারণ কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং উন্নয়নমূলক কিছু কার্যাবলী, এই সমস্ত কাজগুলো বাংলাদেশ ব্যাংক করে থাকেন এবং এটা গভর্নরের সুযোগ্য নেতৃত্বেই এই কাজগুলো পরিচালিত হয়। কিছু সাধারণ কার্যাবলী আছে যেটা সবসময় এবং নিয়মিতভাবে চলবে, সেটা হলো নোট প্রচলন, মুদ্রার প্রচলন করা, ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, মুদ্রার মান স্থিতিশীল রাখা, সরকারের ব্যাংক হিসেবে কাজ করা, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, অন্যান্য ব্যাংকে অর্থাৎ তফসিলি ব্যাংকে ঋণ প্রদান করা। এই সমস্ত কাজগুলি ব্যাংকের হলো সাধারণ কাজ। আর প্রতিনিধিত্বমূলক কাজ করার মধ্যে বাংলাদেশের যে কাজগুলো করে থাকেন সেটা হলো সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ মাদার ব্যাংক হিসেবে কাজ করে, এবং অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করে, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করেন,
এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সম্পর্ক বজায় রাখেন। এই কাজগুলো হলে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিত্বমূলক কাজ করে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে। ব্যাংকের আরও কিছু কাজ আছে, যে কাজগুলো হলো উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করে এবং তথ্যভিত্তিক গবেষণা প্লাস অর্থনৈতিক উন্নয়নের কাজ করেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এই কাজগুলো তার করতে হয় এবং এই কাজগুলো সুচারুভাবে করতে পারলে পরে অনেক অর্থনৈতিক সংস্কার এবং ব্যাংকিং খাত এবং সরকারের এই বাংলাদেশ ব্যাংকের নীতি পলিসি থেকে অনেক সুফল পাওয়া যায়। যে অনভিজ্ঞ এবং এই লোকটা একটা সিম্পল বেসরকারি খাতের লোকটাকে এনে দেয়া হলো, উনি আসলে এই জিনিসগুলা কতটুকু নেতৃত্ব দিতে পারবেন, এটার জাতির মনে সন্দেহ আছে। অর্থনীতি এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। এইটা যে ভালোর দিকে যাচ্ছে না তার প্রমাণ আমরা এখনই পেলাম। উনি নিয়োগ পাওয়ার পরেই যে স্যাংশনটা দিলেন, সেটা তো আসলে একটা লুটেরাকে আর্থিকভাবে সহযোগিতা করা। ফ্যাসিস্ট আমলে যে করোনার সময় যে $8 বিলিয়ন প্রণোদনা দেওয়া হয়েছিল, সেই টাকা ফেরত অন্ততপক্ষে আওয়ামী ব্যবসায়ীরা যে টাকাগুলো নিয়েছিলেন, এই টাকাগুলো আর তারা ফেরত দেননি। এই যে প্রণোদনাগুলো দেওয়া এবং সংস্কারের আগেই আসলে এই ব্যবসায়ীরা কখনোই ফেরত দেন না। এরা যখন চাপে পড়ে ইলেকশনের সময়, তখন ন্যূনতম কিছু টাকা দিয়ে তফসিয়ে রিশিডিউল করে ঋণ খেলাপিতে মুক্ত হয়ে নির্বাচন করেন, তারপরে যেই লাভ সেই কদি। তো আর্থিক খাতের এমন দুরবস্থার আভাস আমরা পাচ্ছি যে ভবিষ্যতে এটা এই গর্ত থেকে, এই ধ্বংস থেকে উঠতে পারবে কিনা, এটা একটা সন্দেহ দেখা দিয়েছে। ভবিষ্যতে বলে দেবে যে আমরা আর্থিক খাত থেকে কতটুকু সুফল পাবো, এই সরকার আর্থিক খাতের জন্য কি করতে পারবেন। এই সরকার যখন বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গায় একটা সুযোগ্য গভর্নর খুঁজে পেলেন না এবং নিয়োগ করতে পারলেন না, তখন এই সরকার যে আর্থিক খাতে কতটুকু সংস্কার করতে পারবে তা এটা বোঝা হয়ে গেছে। অর্থাৎ সকালবেলায় বুঝিয়ে দিল যে দিনটি কেমন হবে। তা আমরা এটা আশা করব যে সরকার ঋণ খেলাপিদের কোনো সুযোগ দিবেন না। আর এই যে নন পারফর্মিং ইনভেস্টমেন্ট এনপিআই রিকভারি বিষয়ে, এই ঋণগুলো ওঠানোর বিষয়ে জোরালো পদক্ষেপ নেবেন, আইনগত সহায়তা দিবেন এই তফসিলি ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলো যদি এই সহায়তা না পায় এবং আইনের মার পেছে যদি ঋণ খেলাপি কম দেখানো হয় হাসিনার আমলের মতো, তাহলে দেশ আবার গভীর খাদের ঢুকে পড়বে অর্থনীতির। আমরা জীবনেও এখান থেকে উদ্ধার পাবো না। আল্লাহ আমাদেরকে এই সরকারের সুমতির মাধ্যমে অর্থনৈতিক খাত পুনর্গঠন এবং উন্নয়নের পথে নিয়ে যাবে, এই আশাবাদ রেখে কথা শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।